আসসালামু আলাইকুম। সবার আগে বাছাই করা 10টি আন্তর্জাতিক খবর জানিয়ে দেব। প্রথমেই থাকছে শিরোনাম। তবে তার আগে অনুরোধ থাকবে ভিডিওটিতে একটি লাইক দিবেন। সংবাদের শুরুতেই জানিয়ে দিব সংবাদ শিরোনাম। পরমাণু বিজ্ঞানে আরও বড় 3 সাফল্য পেল ইরান। এরপর জানিয়ে দিব যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশে বিলম্বের জন্য হামাস ইসরায়েল পরস্পরকে দোষারোপ। তারপর জানিয়ে দিব কৃষ্ণ সাগরের নিরাপত্তায় নতুন প্রস্তাব তুরস্কের। আরও জানিয়ে দিব পশ্চিম তীরে ইহুদি যুবকের উপর হামলা ইসরায়েলি বাহিনীর। এবং জানিয়ে দিব সর্বশেষ শিরোনাম। সংঘর্ষের জেরে সীমান্তে কারফিউ জারি করল থাইল্যান্ড। পরমাণু বিজ্ঞানে আরও বড় 3 সাফল্য পেল ইরান। পরমাণু বিজ্ঞানে নতুন 3টি বড় সাফল্য সামনে এনেছে ইরান। চিকিৎসা ও গবেষণা খাতে ব্যবহারযোগ্য এসব উদ্ভাবনের পাশাপাশি দেশটি আনুষ্ঠানিকভাবে চালু করেছে জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। খবর মেহের নিউজ এজেন্সির। সোমবার 15ই ডিসেম্বর সকালে তেহরান আন্তর্জাতিক প্রদর্শনী কেন্দ্রে আয়োজিত এক অনুষ্ঠানে এসব অর্জনের কথা জানানো হয়। অনুষ্ঠানে উপস্থিত ছিলেন ইরানের ভাইস প্রেসিডেন্ট মোহাম্মদ রেজা আরিফ এবং ইরান পারমাণবিক শক্তি সংস্থার এইওআই এর প্রধান মোহাম্মদ ইসলামি। অনুষ্ঠানে পারমাণবিক বিজ্ঞান ও প্রযুক্তি গবেষণা ইনস্টিটিউট 3টি গুরুত্বপূর্ণ উদ্ভাবন উপস্থাপন করে। এর মধ্যে রয়েছে গ্যালিয়াম 68 নামের একটি ডায়াগনস্টিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি মূলত মেটাস্ট্যাটিক মেলানোমা শনাক্তে ব্যবহৃত হবে। লুটেটিয়াম 177 একটি থেরাপিউটিক রেডিও ফার্মাসিউটিক্যাল। এটি ক্যান্সার চিকিৎসায় কার্যকর এবং হাড়ের ব্যথা চিকিৎসার জন্য একটি সম্পূর্ণ স্বয়ংক্রিয় বা অটোমেটেড চিকিৎসা যন্ত্র। ওই অনুষ্ঠানে আনুষ্ঠানিকভাবে চালু করা হয় ইরানের জাতীয় পারমাণবিক নেটওয়ার্ক। ইরান সরকার জানিয়েছে এই নেটওয়ার্কের লক্ষ্য দেশটির পারমাণবিক গবেষণার ক্ষমতা বাড়ানো এবং সংশ্লিষ্ট প্রতিষ্ঠানগুলোর মধ্যে সহযোগিতা বৃদ্ধি করা। পারমাণবিক শক্তি সংস্থার প্রধান মোহাম্মদ ইসলামি জানান, উদ্ভাবন ও গবেষণার ধারণাকে দ্রুত বাস্তব পণ্যের রূপদান করাই এখন সংস্থার একমাত্র অগ্রাধিকার। তিনি বলেন, 2023 সালে একই প্রদর্শনীতে ইরান 50টি রেডিও ফার্মাসিউটিক্যাল উৎপাদনের ঘোষণা দিয়েছিল। বর্তমানে সেই সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে 70টিতে এবং আরও 20টি রেডিও ফার্মাসিউটিক্যাল গবেষণাধীন পর্যায়ে রয়েছে। বিশেষজ্ঞদের মতে এসব অগ্রগতি ইরানের চিকিৎসা বিজ্ঞান ও পারমাণবিক গবেষণায় দেশটির সক্ষমতা আরও সুসংহত করবে। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশে বিলম্বের জন্য হামাস ও ইসরায়েল পরস্পরকে দোষারোপ। যুদ্ধবিরতির দ্বিতীয় ধাপে প্রবেশে বিলম্বের জন্য একে অপরকে দোষারোপ করছে হামাস ও ইসরায়েল। সোমবার 15ই ডিসেম্বর কাতার ভিত্তিক গণমাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করা হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, যুক্তরাষ্ট্র প্রস্তাবিত গাজা শান্তি চুক্তির দ্বিতীয় ধাপে প্রবেশে বিলম্বের জন্য পরস্পরকে দোষারোপ করছে ইসরায়েল ও হামাস। রোববার গাজায় হামলা করে ইসরায়েল প্রতিরোধ আন্দোলনের এক সিনিয়র কর্মকর্তাকে হত্যার পর হামাস এই অভিযোগ করে। এদিকে ইসরায়েল অভিযোগ করছে যে ফিলিস্তিনি প্রতিরোধ আন্দোলন ইসরায়েলের অবশিষ্ট বন্দীদের হস্তান্তর করতে অস্বীকার করছে। কৃষ্ণসাগরের নিরাপত্তায় নতুন প্রস্তাব তুরস্কের। কৃষ্ণসাগরে জাহাজে হামলা বাড়তে থাকায় গভীর উদ্বেগ প্রকাশ করেছে তুরস্ক। তুর্কি মালিকানাধীন জাহাজও এসব হামলার শিকার হওয়ায় সমুদ্রপথের নিরাপত্তা মারাত্মকভাবে ঝুঁকির মুখে পড়ছে বলে মনে করছে আঙ্কারা। এই পরিস্থিতিতে তুরস্কের পররাষ্ট্রমন্ত্রী হাকান ফিদান রাশিয়া ও ইউক্রেনের মধ্যে একটি নতুন কিন্তু সীমিত চুক্তি করার প্রস্তাব দিয়েছেন, যাতে জ্বালানি অবকাঠামো ও জাহাজে হামলা বন্ধ করা যায়। সোমবার 15ই ডিসেম্বর ডেইলি সাবাহর এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শুক্রবার ইউক্রেনের ওডেসা বন্দরে রুশ বাহিনীর হামলায় একটি তুর্কি মালিকানাধীন কার্গো জাহাজ ক্ষতিগ্রস্ত হয়েছে। জাহাজটির অপারেটরের বরাতে জানা গেছে, চর্নোমর্স্ক বন্দরে সন্দেহভাজন ক্ষেপণাস্ত্র হামলায় জাহাজটিতে আগুন ধরে যায়, তবে এতে কেউ আহত হয়নি। এছাড়া গত নভেম্বর থেকে এ পর্যন্ত অন্তত 3টি জাহাজ কৃষ্ণসাগরে হামলার শিকার হয়েছে। এসব হামলার কিছু ইউক্রেনীয় বাহিনীর সঙ্গে সম্পৃক্ত বলে ধারণা করা হচ্ছে, যারা পশ্চিমা নিষেধাজ্ঞা এড়াতে ব্যবহৃত রাশিয়ার তথাকথিত শ্যাডো ফ্লিট তেলবাহী ট্যাঙ্কারগুলোকে লক্ষ্য করছে। শনিবার রাতে তুর্কি টেলিভিশন চ্যানেল টিভি নেটে দেওয়া সাক্ষাৎকারে ফ্রিদান বলেন, তুরস্ক শুরু থেকেই যুদ্ধ ছড়িয়ে পড়ার বিষয় সতর্ক করে আসছিল। যুদ্ধের শেষ পর্যায়ে এ ধরনের ঘটনা ঘটেছে। সবাই চাপ বাড়াচ্ছে এবং সব দিকেই হামলা চালানো হচ্ছে। ফ্রিদান জানান, উভয় পক্ষই জ্বালানি অবকাঠামোতে হামলা চালাচ্ছে, যার পাল্টা প্রতিক্রিয়ায় কৃষ্ণসাগরের বাণিজ্য ব্যাহত হচ্ছে। তুর্কি কোম্পানির মালিকানাধীন কিন্তু বিদেশি পতাকাবাহী জাহাজ এবং তুর্কি নাবিকরা গুরুতর ঝুঁকিতে রয়েছেন। তবে এখনও পর্যন্ত কোনো তুর্কি নাগরিক আহত না হওয়ায় স্বস্তি প্রকাশ করেন তিনি। পররাষ্ট্রমন্ত্রী বলেন, প্রেসিডেন্ট রেজেপ তাইয়েব এরদোয়ান সম্প্রতি তুর্কমেনিস্তানে এক বৈঠকের ফাঁকে রুশ প্রেসিডেন্ট ভ্লাদিমির পুটিনের সঙ্গে বিষয়টি সরাসরি তুলেছেন। তিনি বলেন, যদি পূর্ণ যুদ্ধবিরতি বা শান্তি চুক্তি সম্ভব না হয়, তাহলে অন্তত জ্বালানি অবকাঠামো ও কৃষ্ণসাগরের সামুদ্রিক নিরাপত্তা নিশ্চিত করতে একটি সীমিত চুক্তি হওয়া দরকার। তিনি স্মরণ করিয়ে দেন, এর আগের ব্ল্যাক সি গ্রেইন ইনিশিয়েটিভ কার্যকর থাকাকালীন কৃষ্ণসাগরে বাণিজ্য প্রায় নির্বিঘ্ন ছিল এবং জাহাজে হামলা হয়নি।
এখন আমাদের আবার সেই ধরনের হামলা স্থগিতের ব্যবস্থা দরকার। 2022 সালে জাতিসংঘের সহায়তায় তুরস্ক মধ্যস্থতা করে এই শস্য চুক্তি করলেও পরে রাশিয়া তা নবায়ন করতে অস্বীকৃতি জানায়। এরপর থেকে ইউক্রেনের কৃষি ও বন্দর অবকাঠামোতে হামলা জোরদার হয়। এদিকে প্রেসিডেন্ট এরদোয়ান বলেছেন, রাশিয়া ইউক্রেন যুদ্ধে শান্তি খুব দূরে নয়। তিনি কৃষ্ণসাগরকে সংঘাতের ক্ষেত্র না বানানোর আহ্বান জানান। তিনি বলেন, নিরাপদ নৌ চলাচল রাশিয়া ও ইউক্রেন দুপক্ষেরই প্রয়োজন। পশ্চিম তীরে ইহুদি যুবকের উপর হামলা ইসরায়েলি বাহিনীর। অধিকৃত পশ্চিম তীরে এক ইহুদি যুবকের উপর হামলা করেছে ইসরায়েলি বাহিনী। সোমবার 15 অক্টোবর মিডল ইস্ট মনিটর এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, ইসরায়েলি গণমাধ্যম প্রথমে জানিয়েছে, কেদুমিম বসতির কাছে একটি জ্বালানি স্টেশনে ছুরিকাঘাতের ঘটনা ঘটেছে। এরপর সন্দেহভাজন হামলাকারীকে লক্ষ্য করে ইসরায়েলি সেনাবাহিনী গুলি চালায়। পরবর্তী প্রতিবেদনে বলা হয়েছে, গুলিবিদ্ধ ব্যক্তিটি 23 বছর বয়সী এক ইসরায়েলি ইহুদি যুবক। সেনারা তাকে ছুরিকাঘাতের অভিযোগে সন্দেহ করার পর ঘটনাস্থলেই তাকে গুলি করা হয়। প্রাথমিক তথ্যে জানা গেছে, ঘটনার পরপরই আহত ব্যক্তির পরিচয় স্পষ্ট হওয়ার আগেই ইসরায়েলি বাহিনী গুলি চালায়। পরিস্থিতি সম্পর্কে তাৎক্ষণিকভাবে আর বিস্তারিত জানা যায়নি। সংঘর্ষের জেরে সীমান্তে কারফিউ জারি করল থাইল্যান্ড। কম্বোডিয়ার সঙ্গে সীমান্তে সংঘাত ছড়িয়ে পড়ার পর একটি প্রদেশে কারফিউ জারি করেছে থাইল্যান্ড। রবিবার 14 ডিসেম্বর দক্ষিণ পূর্বাঞ্চলীয় ত্রাত প্রদেশে এই কারফিউ জারি করা হয়। 2 দিন আগে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দাবি করেছিলেন, থাইল্যান্ড ও কম্বোডিয়া সংঘাত বন্ধে রাজি হয়েছে। তবে কোনো দেশই ট্রাম্পের সেই দাবি মানেনি। গত মে মাসে সংঘাতে একজন কম্বোডিয়ান সৈন্য নিহত হওয়ার পর থেকে দক্ষিণ পূর্ব এশীয় প্রতিবেশীরা এবছর বেশ কয়েকবার অস্ত্রের আশ্রয় নিয়েছে, যার ফলে সীমান্তের উভয় পাশে লাখ লাখ মানুষ বাস্তুচ্যুত হয়েছে। কারফিউ ঘোষণার পর ব্যাংককে এক সংবাদ সম্মেলনে থাই প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র রিয়ার অ্যাডমিরাল সুরাসান্ত কৌশিরি বলেন, সামগ্রিকভাবে অব্যাহতভাবে সংঘর্ষ চলছে। আলোচনায় বসার আগে কম্বোডিয়াকে অবশ্যই শত্রুতামূলক কার্যক্রম বন্ধ করতে হবে। থাইল্যান্ড একটি কূটনৈতিক সমাধানের জন্য উন্মুক্ত, কিন্তু আলোচনা করার আগে কম্বোডিয়াকে প্রথমে শত্রুতা বন্ধ করতে হবে। স্থানীয় সময় শনিবার 13 ডিসেম্বর থাই বাহিনী জানিয়েছে, তারা কম্বোডিয়ার একটি সেতু ধ্বংস করেছে। তাদের দাবি, এই সেতু ব্যবহার করে কম্বোডিয়া ওই অঞ্চলে ভারী অস্ত্র এবং অন্যান্য সরঞ্জাম সরবরাহ পাঠাত। এছাড়া কম্বোডিয়ার উপকূলীয় কোহ-কং প্রদেশে আগে মোতায়েন করা কামান লক্ষ্য করে অভিযান শুরু হয়। 817 কিলোমিটার দীর্ঘ সীমান্ত বরাবর ভারী অস্ত্র ব্যবহার করছেন দুই দেশের সেনারা। শনিবার থাইল্যান্ডের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের মুখপাত্র জানান, দুই দেশের সেনার মুখোমুখি সংঘর্ষে বেশ কয়েকজন থাই সেনা নিহত হয়েছেন, আহত 250-রও বেশি। স্থানীয় সময় শুক্রবার 12 ডিসেম্বর মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প দুই দেশের মধ্যে নতুন করে যুদ্ধবিরতির প্রস্তাব উত্থাপন করেন। সামাজিক যোগাযোগ মাধ্যম ট্রুথ সোশ্যালের পোস্টে তিনি জানান, যুদ্ধবিরতি প্রস্তাবে রাজি হয়েছে থাইল্যান্ড ও কম্বোডিয়া। তবে ট্রাম্পের এই ঘোষণা অস্বীকার করেছে দেশ দুটি। শনিবার থাইল্যান্ডের অন্তর্বর্তী সরকারের প্রধানমন্ত্রী আনুতিন চার্নাভিরাকুল বলেন, কম্বোডিয়ার সঙ্গে তাদের যুদ্ধ অব্যাহত রয়েছে। সীমান্ত ও জনগণের সুরক্ষা নিশ্চিত না হওয়া পর্যন্ত মানবিক অভিযান চলবে। পাল্টাপাল্টি এই হামলার জেরে নিজেদের সীমান্ত অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে কম্বোডিয়া। যুদ্ধ থামাতে নতুন প্রস্তাব হাজির করেছেন মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিম। বিনিময়ে দুই দেশের সীমান্তে আসিয়ানের সেনাবাহিনী মোতায়েনের প্রস্তাব দেন তিনি, যাদের নেতৃত্ব দেবে মালয়েশিয়ার সেনাবাহিনী। তার এই প্রস্তাবে কম্বোডিয়ার প্রধানমন্ত্রী হুন মানেত সম্মতি জানালেও সরাসরি প্রত্যাখ্যান করেছে থাইল্যান্ড।